এনআরসি এখন বলছে করতে হবে। এনআরসি। নমস্কার বন্ধুরা, এনআরসির যে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আমরা আগে আলোচনা করেছি, আজকে আলোচনা করব ফ্যামিলি ট্রি বা বংশ নাগরিক পঞ্জি কীভাবে বের করবেন। দেখুন, অনেকেই বিয়ে হয়ে অন্য কোথাও চলে যান, আপনারা অন্য সংসারে অন্য কোথাও বাড়ি করে তাদের সংসার করছেন। তো সেক্ষেত্রে অনেকে যেটা প্রশ্ন করেছিলেন যে তার পিতৃ পরিচয় দিতে হবে না, স্বামী পরিচয় দিতে হবে। তো এক্ষেত্রে বন্ধুরা বলে দেয়, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে যদি বিবাহিত মহিলা হয়ে থাকেন অবশ্যই কিন্তু পিতৃ পরিচয় দিতে হবে, আর অবিবাহিত হলে অবশ্যই বাবা তো রয়েছে। তো এখানে যেটা বলা হয়েছে, একটি শুদ্ধ নাগরিকপঞ্জি প্রস্তুতকরণের জন্য এনআরসি আবেদনপত্রের পরীক্ষণ এবং পরিবারের বংশ তালিকার বিস্তৃত বিবরণ দাখিল সম্পর্কিত প্রদত্ত পত্রিকা। এবার 2019 সালে যে এনআরসিটা আসামে বন্ধুরা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে যেহেতু সারা পশ্চিমবঙ্গে তথা ত্রিপুরায় এবং সারা ভারতবর্ষে একই নিয়ম অনুসারে একই সাল অনুযায়ী হবে, তার জন্য কিন্তু বন্ধুরা আসামে যেটা করা হয়েছে মডেলটা, সেই মডেলটা ফলো করে কিন্তু পশ্চিমবাংলা ত্রিপুরায় কিন্তু এনআরসি করা হবে। তার জন্যই অনেকেই প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্র, পুরনো কাগজপত্র খোঁজা শুরু করে দিয়েছেন। তার মধ্যে মুখ্য যেটা হচ্ছে জমির কাগজ আপনার লাগবেই, নতবা আমার জানা মতে 1971 সালের পরে অনেক বাংলাদেশি হিন্দুরা ভারতে এসেছেন, তারা এখনো পর্যন্ত কোনো সিএতে আবেদন করেননি। তো তাদের ক্ষেত্রে বন্ধুরা কি হবে, যদি কোনো সুপ্রিম কোর্ট যেটা বলছে বন্ধুরা যে 1971 সালের পরে যদি কেউ এসে থাকে বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা বা ত্রিপুরায়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে ভারতীয় বলে গণ্য করা হবে না, তাদেরকে এনআরসি করে বের করে দেওয়া হবে। এখানে একটা প্রশ্ন হচ্ছে, সেটা যদি এখানে কোনো মুসলিম এসে থাকে সে কিন্তু তাকে তাড়ানোই হবে। মানে যদি কোনো মুসলিম বা বাংলাদেশ থেকে পশ্চিমবাংলা বা ত্রিপুরা এসে থাকেন 1971 সালের পরে, তাহলে তাকে ভারত থেকে বের করে দেওয়া হবে, কেননা তার কোনো রকম কোনো ব্যবস্থা নেই যে তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া যাবে। কিন্তু হিন্দুদের ক্ষেত্রে 1971 সালের পরে যদি এসে থাকেন, তাহলে 2014 সালের আগে এসে থাকলে আপনি সিএতে আবেদন করে ভারতের নাগরিকত্বের জন্য সার্টিফিকেট পেয়ে যাবেন। এবার মূল যেটা কথা বন্ধুরা, 1971 সালের পরে অনেক হিন্দুরা এসেছেন, তারা এখনো পর্যন্ত তারা সিএতে আবেদন করেননি, অথচ তাদের জমির দলিল রেজিস্ট্রি করা রয়েছে 2010 সালে, কারো 2008 সালে, কারো 2006 সালে, 3 সালে, 4 সালে, এরকম করে বহু রকম, আমি একটা দুটো বললাম, বহু রকম মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে এসে যেখানে বাড়ি করেছেন, যাদের জমি কেনা হয়েছে মোটামুটি আপনাদের 4-5 সালে, এবং সম্ভবত তারা ভোটার কার্ড করেছেন বিভিন্ন কায়দায়, রেশন কার্ড করেছেন, প্যান কার্ড করেছেন, ব্যাংকের বই করেছেন, সমস্ত তাদের রয়েছে এখানে। তারা এখানে বিয়ে করে বাচ্চা হয়ে, সে বাচ্চা বড় হয়েছে, বাচ্চার বিয়ে দিয়েছে, নাতনি মুখ দিচ্ছে না, আমাদের আশেপাশে রয়েছে এরকম, আপনাদের বাড়ির আশেপাশে হয়তো রয়েছে। আমি আমাদের বাড়ির আশেপাশে কথাবার্তা বা যে পাড়া প্রতিবেশী দেখে আপনাদেরকে সেই যে প্রত্যক্ষ সেটা দেখে আপনাকে বলছি। তো এক্ষেত্রে তাদের কি হবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তাদেরকে অবৈধ ভারতীয় ঘোষণা করা হবে। এবার তাদেরকে যে বিশেষ কারণে ভারতের বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত করা হবে সেটা আপনারা জানেন আগের থেকে, কারণ আসামে প্রচুর পরিমাণে মানুষ কিন্তু ডিটেনশন ক্যাম্পে রয়েছেন, তাদেরকে কোনো রকম ভারতের সুবিধা দেওয়া হয় না, তাদেরকে একটা বন্দি কারখানায় বন্দি করে রাখা হয়েছে। এবার যেটা সব থেকে বড় ইম্পর্টেন্ট বিষয়, বংশ তালিকা কিভাবে জমা করবেন। পরীক্ষণকারী দল বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীদের পরিবারে বংশ তালিকা সংগ্রহ করবেন, আর এই ফর্মগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন বা আপনি অফলাইনে বন্ধুরা পেয়ে যাবেন। প্রক্রিয়াটা কেমন হবে আমরা একটু বন্ধুরা দেখে নেবো, আমরা এটা বড় করে দিচ্ছি বন্ধুরা। পরীক্ষণ প্রক্রিয়াটি কী ধরনের হবে, সাধারণত নথিপত্র প্রমাণিতকরণের পদ্ধতি হচ্ছে নথিপত্রের ফটোকপির সঙ্গে মূল প্রতিলিপি মিলিয়ে, যেমন বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা যেরকম চাকরি নিয়োগ করা হয়, ঠিক একটি শুদ্ধ রাষ্ট্রীয় নাগরিক পঞ্জি মানে এনআরসি প্রস্তুত করার জন্য এই পদ্ধতি যথেষ্ট নয়। এক্ষেত্রে প্রমাণিতকরণ সম্পূর্ণ নির্ভুল হতে পারে। দাখিল করা প্রায় 5 কোটির নথি, যেটা আসামের কথা বলছে এখানে, তো পশ্চিমবাংলার ক্ষেত্রে প্রায় 10 কোটির উপর হবে, ত্রিপুরা তো প্রায় কয়েক লক্ষ মানুষ রয়েছে বসবাস করছেন। তাদেরকে বিভিন্ন নথি সম্পর্কিত জারি করা হয়েছিল কিনা, আবেদনকারীদের দাখিল করা নথিতে উল্লেখিত বিবরণগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারা জারি করা মূল নথির লিপিবদ্ধ বিবরণের সঙ্গে মিল আছে কিনা, ক্ষেত্র পরিচালন পদ্ধতি, এখানে আবেদনকারী পরিচয় প্রমাণ এবং ফটো মিলে দেখা হবে। যে দলগুলি বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করবে বন্ধুরা, যে ইনভেস্টিগেশন অফিসার যারা যাবে,
তারপরে বলছে তালিকায় বি নথিপত্র, মানে এইসব বিভিন্ন আইনি কথা বলা আছে বন্ধুরা। এক কথায় এনআরসি যে খুবই সহজ তা কিন্তু বন্ধুরা নয়, বিভিন্ন রকম ফর্ম রয়েছে, যেটা আমি আপনাকে আগে বলেছি যে আপনাকে 1971 সালের আগে জমির কাগজ দেখাতে হবে, আপনার না থাকলে আপনার বাবার পরিচয় দেখাতে হবে, বাবার না থাকলে দাদুর দেখাতে হবে, 1971 সালে 72 সালের মধ্যে ভোটার লিস্ট দেখাতে হবে, মানে যা কিছু আপনি শো করবেন সব কিন্তু 1971 সালের আগে হতে হবে। 71 সালে পরে হলে আপনি কিন্তু সমস্যা পড়বেন। ঠিক আছে, আপনার বাবার পরিচয় দিতে হবে, বাবা কত সাল থেকে থাকছিলেন, আপনার জন্ম কবে, এই সমস্ত কিছু বন্ধুরা ম্যাটার করে। জমির দলিল সব থেকে বড় ম্যাটার করে। তাই বন্ধুরা আপনাদেরকে বলবো ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আপনারা প্রমাণগুলো জোগাড় করুন, সমস্যা আপনি পড়বেন, আপনাকে কেউ বাঁচাতে আসবে না। আসামে যেমনটা হয়েছে। তো বন্ধুরা এই ছিল আপডেট, পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে এনআরসিতে কিভাবে ডকুমেন্ট সাবমিট করলে আপনার প্রথম লিস্টে নাম উঠবে আর আপনি এই ঝামেলা থেকে বাঁচতে পারবেন, ঠিক আছে, বা পরিবারকে বাঁচাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট পার্টে